খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাবরি মসজিদ বানাতে গিয়ে বিপাকে হুমায়ুন কবির, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। অমিতজির হাত পা কাঁপছিল, খুব চাপে রয়েছেন বললেন রাহুল। হাজারো অভিযোগ, সাক্ষ্যের গাড়ি দুর্ঘটনার পরেই এমন রিপোর্ট জমা করলো সিবিআই, বিপদ চতুর্গুণ বাড়ল শাহজাহানের। বিচারপতি সিনহার নির্দেশে হলো কাজ, এসএসসি মামলায় গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ কমিশনের। অরুণাচলে খাদের ট্রাক, ঘন জঙ্গলে দুদিন ধরে পড়ে 18 মৃতদেহ। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যারিস বিক্রেতাকে হেনস্থা, গ্রেপ্তার 3। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট, বাংলাদেশে দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনারের। 2 সপ্তাহের মুক্তি, দিদির বিয়ে উপলক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন উমর। চিকেন প্যাটিস কাণ্ডে সবকটাকে গ্রেপ্তার করিয়েছি, গর্জন মমতার। বাংলার দত্তক সন্তান হতে চাই, ভোটার তালিকায় নাম তুলতে চান রাজ্যপাল। 3 দিনের মধ্যে সলমনের ব্যক্তিত্ব অধিকার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় কড়া নির্দেশ হাইকোর্টের। বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা, ওড়িশার পুশব্যাক হুমকির মুখে কালনার ফুল চাষিরা। সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃত, বিজেপি সাংসদদের বহিরাগতদের ধুয়ে দিল তৃণমূল। রাজ্যের উন্নয়নকে গতি দিতে একদিনে 20,000-এ 30 কিলোমিটার রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। উত্তরে দ্রুত নামছে তাপমাত্রা, দক্ষিণের সর্বনিম্ন উষ্ণতায় 11 ডিগ্রির ঘরে। চিংড়িঘাটার মেট্রো জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলায় হার খোয়ালেন একাধিক মহিলা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। বাবরি মসজিদ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বাবরি মসজিদের নির্মাণের কাজ শুরু করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। এই অভিযোগ তুলে বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর দাবি, বাবরি মসজিদ নামটির সঙ্গে দেশ জুড়ে অযোধ্যার বাবরি মসজিদের রাম জন্মভূমি বিতর্ক জড়িয়ে আছে। এই নামে নতুন মসজিদ নির্মাণ শুরু হলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, তৈরি হতে পারে সামাজিক অস্থিরতা। তাছাড়াও জেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই হুমায়ুন কিভাবে এই নির্মাণ কাজ শুরু করলেন সেই প্রশ্নও তুলেছেন তিনি। মামলাকারীর বক্তব্য, এই কাজ ভারতের সংবিধানের 14, 21 এবং 25 নম্বর ধারায় দেওয়া নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। তাই আদালত যেন দ্রুত এই নির্মাণের স্থগিতাদেশ জারি করে। উল্লেখ্য, 6 ডিসেম্বর অর্থাৎ বাবরি মসজিদ ভাঙার বার্ষিকীর দিনেই ভরতপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘোষণা করেছিলেন হুমায়ুন। তারপর থেকেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। 4 ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে একই বিষয় নিয়ে আগেও জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলা আদালতের রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছিল। তবে আদালত সরাসরি নির্মাণে হস্তক্ষেপ করেনি। শুনানিতে কেন্দ্র জানিয়েছিল, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে কিছুদিন আগে মুর্শিদাবাদে অশান্তি হয়েছিল, সেই কারণে 19 কোম্পানি সিআইএসএফ ওই এলাকায় মোতায়েন রয়েছে। রাজ্যের তরফেও জানানো হয়েছিল আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যথেষ্ট সতর্ক। কি বলেছিলেন হুমায়ুন কবির? বহিষ্কারের পরেও হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করেছেন বাবরি মসজিদ নির্মাণ নিয়ে। তিনি বলেছেন, প্রয়োজনে শহীদ হলেও তিনি মসজিদ নির্মাণ করবেন। তার দাবি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বেলডাঙ্গায় মসজিদ নির্মাণের কাজ শুরু হবে, আর তার ঠিক আগের দিন 1 লক্ষ মানুষের কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হবে। বুধবার গরম গরম বাক্য বিনিময়। দিন পেরোতেই রাহুল বললেন অমিত শাহ চাপে রয়েছেন। ভরা সংসদে রাহুলকে শাহের ধমক এখন হয়ে উঠেছে রাজ্য রাজনীতির মুচমুচে চর্চার অংশ। বৃহস্পতিবার সেই নিয়েই সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা। বক্তব্য পেশ করা গিয়েছে রাহুলেরও। সবে বলে উঠতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে হঠাৎ করে শাহের ভাষণের মাঝে ঢুকে পড়েছেন রাহুল। উঠে দাঁড়িয়ে বলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সাংবাদিকদের সামনে আমার সঙ্গে বিতর্ক করুন, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় নির্বাচন নিয়ে কিছু বলুন। এরপরে সুর সপ্তমে চড়ান অমিত শাহ। বলেন, সংসদীয় নিয়ম নীতি সম্পর্কে আমার বহু বছরের অভিজ্ঞতা।
বিরোধী দলনেতা আমাকে বলছেন আগে তার প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই আপনার নির্দেশ মেনে সংসদ চলবে না। আমি কি বলবো, কখন বলবো, সবটাই আমার সিদ্ধান্ত। মুখ খুললেন রাহুল। বুধবার অমিত শাহের ধমকের পরে আর কোন রকম উচ্চবাচ্চা করেননি বিরোধী দলনেতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল তুলে ধরেন মানসিক চাপের কথা। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উদ্দেশ্যে অকথ্য শব্দ প্রয়োগ করে বলেছেন, তাও অভিযোগ করেন তিনি। এদিন রাহুল বলেন উনি খুবই চাপে রয়েছেন, উল্টোপাল্টা কথা বলে ফেলেছেন। অন্যদিকে তার হাত পা কাঁপছিল, মানসিকভাবে খুব চাপে রয়েছে, গোটা দেশ দেখেছে। একে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ির দুর্ঘটনা। তাতে সাক্ষীতে ছেলে সহ চালকের মৃত্যু। তাতে আবার নাম জড়িয়েছে শাহজাহানেরই। অভিযোগ ঘটেছে জেলে বসিয়ে খুনের প্ল্যান ছকেছেন তিনি। তাতে নতুন করে বিতর্কের পারদ চড়ছে। এর মধ্যে আগামীতে আরো বিপাকে সন্দেশখালী শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগে সারবত্তা হয়েছে। হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা করেছে সিবিআই। জোর করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করে ফেলা, এহেন ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সিবিআই এর তরফে করা অনুসন্ধান রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান চালায় সিবিআই। এলাকায় অফিস ক্যাম্প করে গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে অভিযোগ গ্রহণ করেন সিবিআই। এদিন যাবৎ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অনুসন্ধান চালানো হয়। সিবিআই সূত্রে খবর, জমি দখল সংক্রান্ত জমা পড়া অভিযোগের মধ্যে প্রায় 3000 অভিযোগের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রমাণ রয়েছে। অন্যদিকে শাহজাহান বাহিনী কাজ করতেন, এর প্রমাণ মিলেছে অনুসন্ধানে। আদালতের নির্দেশ মতো এসএসসি 2016 সালের মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত হওয়া এবং কাউন্সিলিং এর জন্য ডাক পাওয়া প্রার্থীদের তালিকা জমা পড়ল হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনের তরফে বুধবার কলকাতা হাইকোর্টের তালিকা বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়া হয়। গত 27 নভেম্বর বিচারপতি সিনহা কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই তালিকা দিল কমিশন। উল্লেখ্য, 2016 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে নিয়োগ হয়। নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষকের ক্ষেত্রে একাধিক পদে নিয়োগ করা হয়েছিল। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের প্রাপ্ত দাগী হিসাবে চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্ট। নভেম্বর মাসে এই মামলার আগে শুনানিতে বিচারপতি সিনহা ওই তালিকা চেয়েছিলেন এসএসসির কাছে। এদিন আদালতে দীর্ঘক্ষণ যুক্তি পাল্টা যুক্তি চলার পরে তালিকা দেয় কমিশন। উল্লেখ্য, এই প্রথম তালিকা সামনে এলো। বিচারপতি বলেন, প্যানেল বাতিল হওয়ার পরে সেই প্যানেল থেকে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের দাগী বলে চিহ্নিত করেছে এসএসসি। হাইকোর্ট বলে সর্বোচ্চ রায় দিয়েছে যে 3 ধরনের অনিয়ম চিহ্নিত করেছে: র্যাঙ্ক, জ্যাম্প, ওএমআর এ অসঙ্গতি এবং আউট অফ প্যানেল, যে সমস্ত ক্ষেত্রে দাগীদের নাম সামনে এসেছিল এসএসসি। এদিকে কমিশন জানায়, আদালতের নির্দেশ মতোই পূর্বে সেই তালিকা জমা দেওয়া হয়েছে। তালিকার দিনই জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতো এসএসসি তাই এই তালিকা জমা দেয়। অরুণাচল প্রদেশে বড় দুর্ঘটনা। অরুণাচল প্রদেশের হালুলিয়াং চাগলাগাম সড়কের ধারে প্রায় 1000 ফুট গভীর খাদে পড়ে যায় একটি ট্রাক। এই ঘটনায় অসমের তিনসুকিয়া জেলায় 18 জন শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী, স্থানীয় পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং জেলা প্রশাসন মিলে ব্যাপক অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু করে। অরুণাচল প্রদেশ পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, 10ই ডিসেম্বর রাতে প্রথম এই খবর জানা যায়। একমাত্র জীবিত ব্যক্তি চিপড়া জিআরএফ ক্যাম্পে পৌঁছান। জানা গিয়েছে, তিনসুকিয়ার গোলাপ পুকুরি চা বাগান থেকে 22 জন শ্রমিককে নিয়ে ট্রাকটি সরু পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাগলা গ্রাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে KM40 কাছে উঁচু পাহাড় থেকে পড়ে যায়। মৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন বুদ্ধেশ্বর দ্বীপ, রাহুল কুমার, সমীর দ্বীপ, জুন কুমার, পঙ্কজ মাঙ্কি, অজয় মাঙ্কি, বিজয় কুমার, অভয় ভূমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগত তাঁতি, ধীরেন চেটিয়া, রজনী নাগ, দীপ গোয়ালা, রামচাবক সোনার, সনাতন নাগ, সঞ্জয় কুমার, করণ কুমার এবং জোনাস মুন্ডা। আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সকলকে একটি নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। একমাত্র জীবিত ব্যক্তির কাছ থেকে সব তথ্য জানার পরে 11ই ডিসেম্বর পূর্ণাঙ্গ অনুসন্ধান এবং অভিযান শুরু হয়। স্পিয়ার কোর উদ্ধার করার দক্ষ কাজ শুরু করে সেনাবাহিনীর একাধিক অনুসন্ধান দল, জিআরএফ এর দল, মেডিকেল ইউনিট, এনডিআরএফ এর কর্মী, স্থানীয় পুলিশ এবং এডিসি হাইওলিয়াং এলাকায় পৌঁছান। প্রায় খাড়া পাহাড়ের খাদ বেয়ে দড়ি ধরে নিচে নামেন উদ্ধারকারীরা। এরপর 4 ঘন্টার অনুসন্ধানের পর ঘন জঙ্গলে ঘেরা একটি জায়গা থেকে ট্রাকের ধ্বংসাবশেষ পাওয়া যায়। আধিকারিকরা জানিয়েছেন, ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকা হওয়ার রাস্তা থেকে এমনকি হেলিকপ্টার থেকেও জায়গাটি দেখা পাওয়া কঠিন। গীতাপাঠের অনুষ্ঠানে 2টি চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা। ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গত রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃত সংসদ। ওই দিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়ে 2 জন আহত হন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিজাউল, অন্যজন তোপসি আর মোহাম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক তাদের হেনস্থা করে, প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাদের মারধর করার অভিযোগ ওঠে। কান ধরে উঠবস করানো হয়। রিয়াজুলের প্রায় 3000 টাকার খাবার নষ্ট হয়। জানা যায়, ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন, এই প্রশ্ন তুলতে হামলা চালানো হয় তাদের উপরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়
দুই বিক্রেতাকে হেনস্থার ভিডিও। এরপরই ময়দান থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। জানা গেছে, ধৃত সৌমিক ঘোষ উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। আর এক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। প্রসঙ্গত, এই ঘটনার আগে ফুঁসে উঠেছে তৃণমূল এবং সিপিএম। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, আমিষ খাবার যারা খান না তারা কিনবেন না, কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওরা ওখানে নানান জিনিস বিক্রি করে আয় করে, এরকমটা করা যায় না, তীব্র নিন্দা করছি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই হবে গণভোট। বৃহস্পতিবার তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন সেই দেশের প্রধান নির্বাচন কমিশনার MAA নাসিরউদ্দিন। আগামী 12 ফেব্রুয়ারি একসঙ্গে হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। জুলাই সনদ অর্থাৎ সংস্কারের দাবিতে বিরোধীরা গণভোট চেয়েছিলেন, তা একই সঙ্গে করতে রাজি নির্বাচন কমিশন। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 8:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। তবে ফল প্রকাশের দিন এখনো জানানো হয়নি। ঘোষণা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার থেকে প্রতি থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। নামবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 9 লক্ষ সদস্য। প্রধান নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচন প্রচার চলবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসন ভোট গ্রহণ করবে। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার 12,76,00,000 লক্ষের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিতে পারবেন। এখনো পর্যন্ত 3 লক্ষের বেশি প্রবাসী ভোটারের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে বলেও খবর। দিল্লির হিংসার ঘটনায় অভিযুক্ত উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। প্রায় 2 সপ্তাহের জন্য মুক্তি পাবেন তিনি। চলতি মাসে তার দিদির বিয়ে, সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আবেদন জানিয়েছিলেন উমর। আপাতত 20,000 টাকা ব্যক্তিগত বন্ডে সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দিল্লির ট্রায়াল কোর্টে বিচারক সমীর বাজপেয়ীর বেঞ্চে গৃহীত হয়েছিল উমর অন্তর্বর্তী জামিনের আবেদন চলছিল। চলতি শুনানি আগামী 27 ডিসেম্বর। উমরের দিদির বিয়ে, সেই উপলক্ষে তিনি 14 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনে আবেদন জানিয়েছিলেন তিনি। সেখানে উমরের আবেদন শোনেন বিচারক, তারপর নির্দেশ দেন অন্তর্বর্তী জামিনের। বিচারক জানিয়েছেন 16 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর মোট 13 দিন জেলের বাইরে থাকতে পারবেন উমর। তবে এই অন্তর্বর্তী জামিনের সঙ্গে বেশ কয়েকটি শর্তও চাপিয়ে দেন তিনি। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। এর আগে গত বছর ডিসেম্বর মাসে 7 দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন উমর। তার আগে পেয়েছিলেন 2022 সালে। সেবারও 7 দিনের জন্য একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।